হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের চলছে সপ্তম শ্রেণীর গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি ক্লাস 7 ম্যাথ প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025 স্কুল 6 পেজ নাম্বার 144 পাতা। আজকে স্কুল 6 নম্বর করাবো। এর আগের 1 থেকে 5 নম্বর স্কুল তোমাদের দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি আগের ক্লাসগুলো তোমরা দেখতে পারো। তো 6 নম্বর স্কুলটা আমাদের এখানে আছে, দেখো কৃষ্ণনগর গভর্নমেন্ট হাই স্কুল। এই স্কুলটা করাবো। তোমাদের যে বইটা আছে সপ্তম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা, এই বইটা তোমরা হাতে নাও, বইটা খুলো এবং প্রশ্নগুলো দেখো আর বুঝে শুনে আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। তো চলো আমরা তাড়াতাড়ি করে অঙ্কগুলো শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো আজকের ক্লাসের অঙ্কগুলো চলো আমরা সহজভাবে বুঝে নিই। দেখো একের প্রশ্নগুলো, একের 1 নম্বরটা বলেছে 1.69 এই সংখ্যাটির বর্গমূল বের করতে বলেছে। আমরা লিখব এর বর্গমূল। বর্গমূল বলতে দেখো রুট ওভার চিহ্ন, এটাকে বর্গমূল বা রুট ওভার চিহ্ন বলা হয়। এবার আমরা বর্গমূল করব। দেখো দশমিক আমরা উঠিয়ে নেব, দশমিক উঠিয়ে বর্গমূল করি। আচ্ছা, এখানে দেখো দশমিক উঠিয়ে একটা 1 হবে, আর দশমিক উপর দুটো সংখ্যা আছে, তো দুটো শূন্য নিয়ে নেব। এবার 100 বর্গমূল তো আমরা জানি 10, আর 159 বর্গমূল। দেখো বর্গমূল তোমরা দুইভাবে করতে পারবা, উৎপাদকের সাহায্যে এবং ভাগ পদ্ধতিতে। আমি ভাগ পদ্ধতিতে দেখাই তোমাদের। দেখো এভাবে তোমরা ডান দিক থেকে দুজন করে জোড়া নিবা, আর এটা আমাদের ছুট পড়ে গেল, তাহলে 1কে নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে কোনো সংখ্যা বসাবো, যে সংখ্যা বসাবো সেই সংখ্যাতে গুণ করব। 2 বসালে 2 দিয়ে গুণ, 2 দিয়ে 4। দেখো 4টা বড় আছে 1-এর চেয়ে, তার জন্য আমরা 1 নেব। 1 নিয়েছি তো 1 দিয়ে গুণ, 1 1-এ 1, তাহলে এখানে আমরা 1 পাবো। 1 নিয়েছি তো 1 দিয়ে গুণ, 1 1-এ 1। এবার এখানে তোমরা দেখো আমাদের এতে মিলে গেল, তো আমাদের এই যে 6 আর 9 এটা নামাতে হবে। আমরা একটা সঙ্গে নামাতে পারবো না, একসঙ্গে জোড়া দিয়েছি, জোড়াকে নামাতে হবে। এবার 1-এর ডবল নিয়ে নেবা, 1-এর ডবল কত হয় 2, তাহলে 1 মানে এখানে যা থাকবে তাকে 2 দিয়ে গুণ করে এখানে বসাবা। ঠিক আছে, একটা সংখ্যা জায়গা ছেড়ে বসাবা। তাহলে এখানে একে 2 দিয়ে গুণ করে নাও, 2 1-কে 2, এখানে একটু দেখো জায়গা রাখলাম। এবার এখানে কোনো সংখ্যা বসাও, যে সংখ্যা বসাবা সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। যদি আমরা 3 বসাই তাহলে 3 দিয়ে গুণ করবো। তো 3 দিয়ে গুণ করে দেখো আমরা 2-এর পাশে যদি 3 দিয়ে বসাই, 2-এর পাশে 3 নিলে পরে আমরা 3 দিয়েই গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করে দেখো 3 3-এর 9, 3 3-এর 9 আর 3 দিয়ে 6, দেখো আমাদের মিলে গেছে। তাহলে আমরা এখানে 3 নিয়ে নেবো, আর এখানে গুণ করে পেলাম 6 9, তা আমাদের দেখো মিলে গেছে। তাহলে আমাদের যে বর্গমূল অ্যান্সার হচ্ছে 13। তাহলে এখানে আমরা দেখো লিখে দেবো 13। 169 বর্গমূল 13, 13 দিয়ে গুণ করলে 169 পাবা। এবার যদি এটাকে ভাগ করে নিই, একটা শূন্য, তাহলে একটার পর দশমিক। দেখো শূন্য দিয়ে ভাগ করা খুবই সহজ, ভাগ আর করতে হবে না। দেখো একটা শূন্য আছে, 1 আছে, 10, ঠিক আছে, মানে 1 থাকতে হবে এখানে, তারপরে তোমরা ভাগটা সহজভাবে করতে পারবা। তাহলে একটা শূন্য, একটার পর দশমিক বসে থাকে, যে এখানে একটার পর দশমিক, ডান দিক থেকে একটার পর দশমিক। 2টা শূন্য থাকলে 2টার পর দশমিক বসতো, 3টা শূন্য থাকলে 3টার পর দশমিক। ঠিক আছে, যখন 10 থাকবে, 100 বা 1000, তখন এইভাবে তোমরা সহজে ভাগটা করে নিতে পারবা। তা আমাদের দেখো এই যে 1.69 এই সংখ্যাটা বর্গমূল পেয়ে গেলাম 1.3। দেখো 2-এর প্রশ্নটা বলেছে কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা সমান। এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হয়। দেখো সমবাহু ত্রিভুজ যা 3টি বাহু সমান, আমাদের সমবাহু ত্রিভুজটা আমরা এ বি সি, তা 3টি বাহু সমান বলতে দেখো এ বি বাহু সঙ্গে বিসি বাহু সমান এসি বাহু, এ বি বাহু বিসি বাহু এসি বাহু এরা সমান, তখন আমরা ত্রিভুজটাকে সমবাহু ত্রিভুজ বলবো। এবার সমবাহু ত্রিভুজে যদি মধ্যমাটা আনি, যেখানে আমরা বিসি বাহুর মধ্যবিন্দু ডি নিয়ে নিলাম আর এডি যোগ করে নেব, তাহলে এডিটাকে মধ্যমা বলা হয়। ঠিক আছে, মধ্যমা পাওয়ার জন্য এই ডি বিন্দুটা কিন্তু বিসি বাহুর মধ্যবিন্দু হবে, তাহলে এডিটা মধ্যমা, আর এই মধ্যমাটাই হয় উচ্চতা সমবাহু ত্রিভুজের। ঠিক আছে, তোমাদের জানতে হবে সমবাহু ত্রিভুজের যেটা মধ্যমা হয় সেটাকেই আমরা উচ্চতা বলবো। তাহলে এডিকে মধ্যমা বলবো, এডিকে উচ্চতা বলবো। তাহলে কোন ত্রিভুজের মধ্যমা উচ্চতা একই হয়, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে আমি সেটা লিখে দেবো আমরা সমবাহু ত্রিভুজ। 3-এর প্রশ্নটা বলেছে এক্সকে 2টি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলেছে এক্সকে। তো দেখো আমরা এক্সকে লিখতে পারবো এক্স গুণিত 1। ঠিক আছে, এক্স আর 1 গুণ করলে এক্স পাবো। তাহলে এভাবে আমরা এ আর বি তৈরি করে দিলাম। এখন আমাদের এ বির যে সূত্রটা আছে সেই সূত্রটা জানতে হবে, এ বি। তাহলে এ বির সূত্রটা তোমাদের জানতে হবে a + b/2 তার হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে এ বির সূত্র। তাহলে দেখো এক্সকে এ আর 1কে বি ধরে আমরা সূত্রটা যদি ফেলে দিই, তাহলে এটা পাবো x + 1/2 তার হোল স্কোয়ার মাইনাস x - 1/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটাই আমাদের এই যে এক্সকে 2টি বর্গের অন্তররূপে প্রকাশ করলাম। অন্তর মানে বিয়োগফল। ঠিক আছে, 4-এর প্রশ্ন দেখো বলেছে শূন্যস্থান পূরণ করো, অতিক্রান্ত দূরত্ব আর ড্যাশ আছে, ফাঁকা আছে, আর ইনটু প্রয়োজনীয় সময় আছে। তাহলে ওখানে শূন্যস্থানে কী বসবে? দেখো আমাদের তার জন্য গতিবেগ
গতিবেগ সমান সমান, এই সূত্রটা তোমাদের জানতে হবে, গতিবেগ, তাই না? মানে 1 ঘন্টায় যাবে কত কিলোমিটার, সেটাকে গতিবেগ বলা হয়। তো গতিবেগ সমান সমান আমরা জানবো, সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটা প্রয়োজনীয় সময় বলা হয়, তাই না? অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়, এটাকে আমরা প্রয়োজনীয় সময় বলে দিতে পারবো। এটা প্রয়োজনীয় সময়, অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। এবার আমাদের দেখো অতিক্রান্ত দূরত্ব মানে এর মানটা বের করেছে আর এই দুটোই গুণ করেছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো দেখো অতিক্রান্ত দূরত্ব আর এই দুটো যদি গুণ করি তাহলে আমরা কী হবে গুণটা দেখো তো, গতিবেগ ইন্টু প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময়। দেখো এটাকে বর্জ্যগুণ বলা হয়, থাকে এর সঙ্গে গুণ করে দিলাম, এটা গুণ আর এটা আমাদের রয়ে গেলো এখানে। তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু প্রয়োজনীয় সময়। তাহলে এখানে শূন্যস্থানে যে বসাতে বলেছিল সেটা কী হবে, গতিবেগ হবে অ্যান্সারটা আমাদের। 5 প্রশ্ন দেখো বলেছি, সত্য বা মিথ্যা লেখো। একটি চলন্ত ট্রেনের একটি গাছকে অতিক্রম করার অর্থ হলো ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। দেখো একটা গাছ আছে, ঠিক আছে, এই যে গাছ, তো একটা গাছকে একটা ট্রেন অতিক্রম করবে, তো একটা ট্রেন যে অতিক্রম করবে, ট্রেনের যে দৈর্ঘ্যটা আছে, ট্রেনের দৈর্ঘ্য যদি 100 মিটার হয়, তাহলে সে তো গাছটাকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করা। এখান থেকে ট্রেনটা পুরো পার হবে নিজের দৈর্ঘ্যটা, তখনই বলবো গাছটাকে অতিক্রম করলো। তো কথাটা কিন্তু এখানে ঠিক বলেছে, সত্য মিথ্যা জানতে চেয়েছে। তো আমরা বলতে পারবো একটি চলন্ত ট্রেনের একটি গাছকে অতিক্রম করার অর্থই হলো ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এই যে কোনো একটা গাছকে অতিক্রম করবে, ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করাটাকে বলা হয়। তাহলে এখানে অ্যান্সারটা কিন্তু আমাদের কী হবে, এটা সত্য হবে, অ্যান্সার সত্য। 6 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়, ত্রিভুজে সর্বসমতার শর্ত নয় কোনটা? ঠিক আছে, সর্বসমতা হবে না। তো এখানে দেখো এ নাম্বার অপশানটা দেখো, এস মানে সাইড, ঠিক আছে, বাহু, এটা কিন্তু ত্রিভুজের সর্বসমতার শর্ত। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না, নয় বলেছে, কোনটা সর্বসমতার শর্ত হবে না, তো এটা তো শর্ত হবে। বি নাম্বার দেখো, এটা হচ্ছে আমাদের এখানে আছে দেখো RHS, আর থেকে সমকোণী ত্রিভুজের কথা বলেছে, আর হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমাদের সমকোণ কোণটা 90 ডিগ্রি কোণটা, আর এইচ থেকে অতিভুজ বাহুটা, আর এস থেকে ভূমি লম্বের মধ্যে যে কোনো একটা বাহু, ঠিক আছে। তাহলে এটাও আমাদের কি, এটা কিন্তু সর্বসমতার শর্ত আছে, এটা হয় আমাদের সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে, এটাও আমরা শর্ত বলতে পারবো, তো এটাও অ্যান্সার আসবে না। এবার সি নাম্বার দেখো, এই যে অ্যাঙ্গেল, এই থেকে আমরা অ্যাঙ্গেল মানে কোণ, দেখো কোণ, এটা কিন্তু সর্বসমতার শর্ত নয়। দুটি ত্রিভুজের কোণগুলো যদি সমান হয়, ঠিক আছে, সবগুলো কোণ সমান হয়, তাকে আমরা সদৃশ্য কোণই বলবো, সর্বসমতা বলতে পারবো না। তাহলে এটা আমরা কিন্তু সর্বসমতার শর্ত নয় বলে আমাদের সি নাম্বার অ্যান্সারটা হবে। সর্বসমতার শর্ত নয় কোনটা, সি নাম্বার অপশান। ডি নাম্বার দেখো, এই যে অ্যাঙ্গেল মানে কোণ বাহু, এটাও কিন্তু সর্বসমতার শর্ত। তাই অ্যান্সারটা হয়ে গেল আমাদের সি নাম্বার। সর্বসমতার শর্ত নয় কোনটা, এই যে কোণ, অ্যাঙ্গেল, এটা আমাদের সি নাম্বার অপশান হবে অ্যান্সার। এবার 2 প্রশ্নটা দেখো, 2 প্রশ্নটা বলেছে 36 কিমি পার ঘন্টা এতকে, এই যে গতিবেগটা আছে, ঠিক আছে, এভাবে গতিবেগ লেখা হয়, ঠিক আছে, মানে 1 ঘন্টায় যায় 36 কিমি, 36 কিমি পার ঘন্টা বলতে 36 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, বা 1 ঘন্টায় যায় 36 কিমি, এভাবে আমরা গতিবেগ তৈরি করি, ঠিক আছে। এই যে দেখো বাই মানে এই যে পার আছে, 36 কিমি পার ঘন্টা, এটা হচ্ছে পার বলতে অবলিক, এটা নিচে আছে, মানে দেখো দূরত্ব প্রয়োজনীয়, আমরা জেনেছিলাম যে অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়, সেটাই হবে গতিবেগ। তাই এই দেখো লিখেছে 36 কিমি পার ঘন্টা, পার বলতে বাই অবলিক, মানে নিচে আছে সময়টা। তাহলে এই যে আমাদের দেখো এটাকে কী করতে বলেছে, আমাদের করতে বলেছে মিটার পার সেকেন্ডে। তাহলে এখানটায় দেখো আমরা বলতে পারবো এই যে 36 কিমিকে যদি আমরা মিটার করি, তাহলে কিমি থেকে মিটার সেটা আমাদের 1000 পার্থক্য, তাহলে কিমি থেকে মিটারে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে 36কে, তাহলে 36কে আমরা গুণ করব 1000 দিয়ে, তখন 36 কিমিটা হয়ে যাবে আমাদের কি মিটারে চলে আসবে। এখানে গুণ করলে আমাদের কত হয়ে যাবে 36, এই যে আমাদের 36,000 মিটার, আর সময়টা আছে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা সময়কে আমাদের কী করতে বলেছে, সেকেন্ড। তাহলে 1 ঘন্টা সময় তোমাদের জানতে হবে এই যে 60 × 60, মানে দুটো 60-এ গুণ করতে হবে, 1 ঘন্টা সময় 60 মিনিট, আর সেকেন্ডে করলে ডবল 60 গুণ করতে হবে, এত সেকেন্ড হয়ে যাবে।
তাহলে কী করলাম, 1 ঘন্টা সমান সমান 60 গুণিত 60 সেকেন্ড। এটা গুণ করে তোমরা 6 6 36 পেয়ে যাবে, দুটো শূন্য, তা 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। এখন আমাদের দেখো এটা দূরত্বটা মিটারে চলে এসেছে আর সময়টা সেকেন্ডে চলে এসেছে। তাহলে এখন যদি আমরা গতিবেগটা তৈরি করি, দেখো গতিবেগ, তাহলে গতিবেগটা আমরা যদি লিখি গতিবেগ, তাহলে আমরা আগে লিখব অতিক্রান্ত দূরত্ব 36,000, এই যে 36,000 উপরে লিখবো, আর সময়টা, এই যে সময়টা আমরা নিচে লিখবো, ঠিক আছে, প্রয়োজনীয় সময়, অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। তাহলে এখানে এককটা আমরা লিখবো এই যে মিটার, আগে মিটার আছে, এই যে 36,000 মিটার পার, এই যে নিচে আছে সময়টা, তো এখানে আমরা লিখবো সেকেন্ড। তাহলে এখানে দেখো এটা দুটো শূন্য আমরা কেটে দেবো, আর 36 থেকে 36 আর একটা শূন্য ছিল 10 হয়ে যাবে, তাহলে 10 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো 36 কিমি পার ঘন্টাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে করি, তাহলে 10 মিটার পার সেকেন্ড অ্যান্সারটা চলে আসবে, এটা আমাদের অ্যান্সার। দুইয়ের প্রশ্নটা আমাদের দেখো সরলতম মান বের করতে বলেছে, আমাদের আছে √, তার মধ্যে আবার √। দেখো বর্গমূল চিহ্নকে আমরা √, বলতে পারবো, ঠিক আছে, এই যে বর্গমূল, আবার বর্গমূল 9/64 প্লাস বর্গমূল 25/64, তাহলে বর্গমূল বা √, ঠিক আছে, √, বলবো। তাহলে বড় √টা দিয়ে দিলাম, আর এর বর্গমূলটা করবো, দেখো 9-এর বর্গমূল 3, ঠিক আছে, 3 3 9, আর 64 বর্গমূল 8, কারণ 8 8 64 হয়, 25-এর বর্গমূল 5, আর 5 5 25 হয়, আবার 64 বর্গমূল তো 8। এবার এদের ভগ্নাংশের যোগবিয়োগ করে না, লসাগু 8, 3 নেমে যাবে আর 5 নেমে যাবে, আমরা জানি যে 8 আর মিলে গেলে 3টা নেমে যাবে, আর 8 আর মিলে গেছে তো 5টা নেমে যাবে। তো √, এটা যোগ করে 8 পাবো, আর নিচে 8 আছে, 8 8 কেটে গেল, তাহলে √, 8 8 কেটে গেছে মানে 1 আছে, আর 1-এর বর্গমূল হয় 1। তাহলে অ্যান্সারটা দেখো তো, এর যে সরলতম মানটা কত, এর সরলতম মানটা পেয়ে গেলাম 1। আর 3-এর প্রশ্নটা বলেছে দেখো 2x - 1/x = 4 দেওয়া আছে, তো আমাদের মান বের করতে বলেছে s² + 1/4s², এর মান কত হবে। আচ্ছা, এখানে লক্ষ্য করো, আমাদের এখানে x আছে, তাই এখানে x থাকা দরকার, আর এখানে 4x আছে, তাই এখানে আমাদের 2x দরকার, মানে এই 2টা এখানে দরকার। তাহলে আমাদের কিছু ব্যালেন্স করতে হবে, কিছু দিয়ে গুণ করবো, যে এখানে x হয়ে যায় আর এখানে 2 হয়ে যায়। তাহলে দেখো আমরা উভয় পক্ষে গুণ করব 1/2 দিয়ে, তাহলে আমরা 2x আছে গুণ করব 1/2, উভয় পক্ষে গুণ মানে প্রত্যেকটা পদকে 1/2 দিয়ে গুণ, 1/x আছে গুণ করব 1/2 দিয়ে, এদিকে 4 আছে গুণ করব 1/2 দিয়ে, তাহলে উভয় পক্ষকে 1/2 দিয়ে গুণ করে পাই। এবার দেখো কাটাকাটি করো, 2 দিয়ে কেটে গেলো, এখানে তো কাটবে না, তাহলে বা এখানে আমাদের থেকে গেলো x আর 1 গুণ করে x, আর উপরে 1 1 গুণ করে 1, আর নিচে 2 আর x গুণ করে 2x, এখানে কাটাকাটি করো, 2 দিয়ে 4, আর 2 1 কে 2, দেখো তো আমাদের এখানে x দরকার, x চলে এসেছে, আর এখানে 2x দরকার ছিল, 2x চলে এসেছে। এবার এর মান পাওয়ার জন্য আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করব। তো বর্গ বলতে x - 1/2x দিয়ে তার হোল স্কোয়ার, যে বর্গ করে দিলাম, তাহলে এদিকেও বর্গ করতে হবে 2-এর স্কোয়ার। এখন a - b হোল স্কোয়ার সূত্র, এই সূত্রটা ফেলে দাও, সূত্রটা হবে a² - 2ab, ঠিক আছে, এটা a এটা b প্লাস b², b বলতে 1/2x তার হোল স্কোয়ার, আর এদিকে 2-এর স্কোয়ার আমাদের 4 হয়ে যাবে। এখানে x কেটে দিতে পারবা, 2 2 কেটে দাও, বা s², এটা তাহলে -1 থেকে গেলো এখানে, প্লাস এটা দেখো স্কোয়ারটা ভেঙে দিলে 1-এর স্কোয়ার 1, আর নিচে 2 আছে, 2-এর পর স্কোয়ার আছে, তো 2-এর স্কোয়ার 4, আর x-এর পর স্কোয়ার, তাহলে s² বসে যাবে এখানে, এটা 4 আছে। আমি এইদিকে দেখাই, তাহলে বা দেখো আমরা -1টাকে ডান দিকে নিয়ে চলে যাবো, তাহলে বা দিকে থেকে যাবে s² + 1/4s², তো এখানে হবে s² + 1/4s² সমান এখানে 4 ছিল, আর যে -1টা ডান দিকে নিয়ে গেলে +1। দেখো এরই মানটা বের করতে বলেছিল, তাহলে আমরা কত পেয়ে গেলাম, 4 আর 1 যোগ করে 5 পেয়ে গেলাম। দেখো আমাদের অ্যান্সারটা হয়ে গেল 5। 4 নম্বর প্রশ্ন দেখো, আমাদের এই যে চিত্র দেওয়া আছে, AB সমান্তরাল CD বলে দিয়েছে, AB সমান্তরাল CD, আর EFটা বলেছে ভেদক। তাহলে এখানে এই কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি, তাহলে এই কোণ যে এক কোণটা আছে, এক কোণের মান কত, ঠিক আছে। দেখো এই যে দুটো কোণ, এই দুটো কোণকে অনুরূপ কোণ বলা হয়, এই কোণটা আর এই কোণে অনুরূপ কোণ, আর এখানে AB সমান্তরাল CD আছে, তাহলে অনুরূপ কোণগুলো কী হবে, সমান হয়ে যাবে। তাহলে এক কোণের মান কত পেয়ে যাবো, এক কোণটা পেয়ে যাবো 120 ডিগ্রি, এই কোণটা আছে 120 ডিগ্রি, তাহলে এই কোণটার অনুরূপ কোণ সমান হয়, যেহেতু সমান্তরাল সরলরেখা আছে, তার জন্য আমরা এই কোণটাকে কত বলে দেবো, এক কোণটাকে 120 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। 5-এর প্রশ্ন দেখো, আমাদের এখানে বলেছে ST এর মান বের করতে বলেছে, যেখানে আমাদের দেওয়া আছে s + t 12, আর s - t দেওয়া আছে 8। তো
তা দেখো এসটি বলতে এ বি, এটাকে এ এটাকে বি ধরবো, তাহলে এ বির সূত্র তোমাদের জানতে হবে। এ বি সমান সমান কত, তাহলে এ বির সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। এটা হচ্ছে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ, এ বির সূত্রটা। তা চলো আমরা সূত্র বসাবো এসটি, একে এ এটাকে বি ধরে, তাহলে আমরা লিখব এস প্লাস টি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি বাই টু তার হোল স্কোয়ার। এখানে দেখো মান বসে দাও। আচ্ছা, এস প্লাস টির মান আমরা 12, তাহলে এখানে আমরা 12 বসাবো, 12 বাই টু তার হোল স্কোয়ার মাইনাস, আর এস মাইনাস টির মানটা আছে 8, তাহলে এখানে 8 বসাবো, 8 বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে কাটাকাটি করে এটা 6 পেয়ে যাবো, এটা কাটাকাটি করলে এটা 4 পেয়ে যাবো, তাহলে এটা হবে 6 স্কোয়ার মাইনাস এটা হবে 4 স্কোয়ার। 6 স্কোয়ার তোমরা পেয়ে যাবা 36, 4 স্কোয়ার পেয়ে যাবা 16। এটা যদি বিয়োগ করে এটা 0 হয়ে যাবে, আর এটা আমাদের 2 চলে আসবে। তাহলে আমাদের দেখো এস টির মানটা কত পেয়ে গেলাম, 20 পেয়ে গেলাম। ঠিক আছে, আমাদের তাহলে অ্যান্সারটা কত, 20, এটাই আমাদের অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন দেখো, আমাদের এখানে ত্রিভুজে 3টি বাহু দেওয়া আছে, 3 সেমি 4 সেমি 4 সেমি। তাহলে এই 3টি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব হবে কি হবে না জানতে চেয়েছি। দেখো ত্রিভুজ আঁকা সম্ভব কখন হবে, তোমাদের এটা জানতে হবে যে 3টি বাহুর মধ্যে যে দুটো বাহু ছোট আছে তাদের যোগ করো, তাদের যোগফলটা তৃতীয় বাহুর চেয়ে যদি বড় হয়ে যায় তখনই ত্রিভুজ আঁকা যাবে। তাহলে ছোটো দুটো বলতে দেখো আমরা 3 আর 4কে নিয়ে নিই, তা 3 আর 4 যোগ করো, যোগ করে কত পেয়ে গেল 7। তো এদের যোগফলের 7 দেখো তৃতীয় বাহুটা যা আছে 4, 4-এর চেয়ে কিন্তু আমাদের বড় আছে। তো এই যে যোগফলটা 4-এর চেয়ে বড় হয়ে গেল, তৃতীয় বাহু হচ্ছে বড়, দুটি বাহুর যোগফলটা তৃতীয় বাহু হচ্ছে বড়, তখন আমরা বলতে পারবো হ্যাঁ এই 3টি বাহু দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে এখানে কী হবে অ্যান্সারটা, ত্রিভুজ আঁকা সম্ভব হবে, অ্যান্সারটা হবে সম্ভব। তাহলে এই ছিল আমাদের আজকের প্রশ্নগুলো। তো এরপরে তোমাদের দেখো যে 3-এর প্রশ্নগুলো বড় প্রশ্নগুলো আছে, তো বড় প্রশ্ন বই থেকে কমন পেয়ে যাবা, যেগুলো বইয়ের বাইরে থেকে আসবে থাকবে অঙ্কগুলো, তো সেই অঙ্কগুলো আমি কিন্তু করিয়ে দেবো তোমাদের প্রশ্নবিচিত্রা থেকে। আর বইয়ের অঙ্কগুলো আমি ক্লাস দিব, যে তোমাদের যে গণিত বইটা আছে, তোমাদের যে অঙ্ক বইটা, সেই বই থেকে কিন্তু আমি ক্লাস দিব তোমাদের। ঠিক আছে, তোমরা ক্লাস পেয়ে যাবা। ঠিক আছে, আমার চ্যানেলে ফলো রাখো, আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে ক্লাস 7 ম্যাথ তোমাদের আমি করে দেবো, সেখানে তোমরা তোমাদের অঙ্কগুলো পেয়ে যাবে। যে গণিত বই থেকে যে অঙ্কগুলো আছে পশু থেকে বিভিন্ন চ্যাপ্টারগুলো, বিশেষ করে সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কগুলো আমি তোমাদের দিব, তোমরা ক্লাস পেয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকে 1 মার্কের অঙ্কগুলো এবং 2 মার্কের অঙ্কগুলো আমি করিয়ে দিলাম। তো ক্লাসটা কীরকম লাগলো, ক্লাস যদি ভালো লাগে তোমাদের ভিডিওতে লাইক এবং ভিডিওগুলো শেয়ার অবশ্যই করতে হবে। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থাকো।